হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু দার্জিলিং। আগের দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। এই সুন্দর চা বাগানে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে তো আমরা দার্জিলিংয়ে এসে পড়েছিলাম। আর দার্জিলিংয়ে এসে প্রথমেই আমরা আমাদের হোটেলেই চলে গেছিলাম। আর আমাদের হোটেলটা ছিল একদম রাজভবনের সামনে। তো সেই সমস্ত দৃশ্য তো তোমাদের আগের দিনই শেয়ার করেছি। আর এখানে আমাদের খুব সুন্দর ওয়েলকামও হয়েছিল, সুন্দর দার্জিলিং চা এবং উত্তরীয় দিয়ে। তো এখান থেকে তো আমাদের এই সন্ধেটুকুই ছিল ঘোরার জন্য। এবারে তো দার্জিলিংয়ের সাইট সিইংয়ের কোনো প্রোগ্রাম ছিল না। তো যা কিছু সন্ধেবেলা আমরা ঘুরবো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর এই কুয়াশা ঘেরা পাহাড়ের রানী দার্জিলিংকে সন্ধেবেলা আমরা কেমন দেখলাম সেটাই দেখার জন্য কিন্তু ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। এই যে যেমন দেখালাম একটু আগে যে 3টের সময় করে অলমোস্ট পৌঁছলাম। তারপরে আমরা স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর একটু মেলেতে ঘুরতে যাব। তো এই হেঁটে হেঁটেই যাবো ভাবছি, দেখি কিরকম কি হয়। মোটামুটি এখান থেকে দেখলাম ওই 950 মিটার, 1 কিলোমিটারের মতো। তো ওয়েদারের অবস্থা খুব খারাপ, মানে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে একদম। মানে এখন এমন মেঘ হয়ে গেছে যে একদম মানে সামনে দেখা যাবে না। একবার শেয়ারও করে দিচ্ছি কিরকম লাগছে বাইরের রূপটা। দেখতেই তো পাচ্ছ চারপাশের অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে। যখন পৌঁছেছিলাম তখন অন্তত এতটা কুয়াশা ছিল না। এখন যা কুয়াশা হয়ে গেছে, সামনের পাহাড়টুকুও দেখা যাচ্ছে না। এত মেঘ এসে জমেছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তবে আমাদের হাতে তো আজকের দিনটুকুই সময়, এমনকি শুধু এই বিকাল আর সন্ধে। তাই এইটুকু তো আর আমরা নষ্ট করতে পারবো না। এখন বৃষ্টি নামলেও অগত্যা আমাদের বেরোতেই হবে। তো আমরা তো সেই মতো বেরিয়ে পড়লাম চারপাশটুকু একটু ঘুরে দেখার জন্য। কারণ দার্জিলিংয়ে এবারে আমাদের সাইট সিইং বা এরকম কোনো প্ল্যান তো নেই, কারণ শুধু যেহেতু সন্ধেটাই হাতে আছে। তবে এইটুকু সময়ে দার্জিলিংয়ের এই যে আশপাশটা, এটুকুই এনজয় করব। আর তাই দেরি না করে একেবারে বেরিয়ে পড়লাম প্রকৃতির কোলে। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, বাইরেটা এমন মেঘে ঢেকে গেল, এটার জন্যই দুঃখ লাগছে। আদারওয়াইজ এই জায়গাগুলো খুব সুন্দর, সেটা বোঝা যাচ্ছে। খুবই সুন্দর, কিন্তু ওই আর কি একদম ঢাকা। সেটাই। দার্জিলিং এ এটা আমরা প্রথম আসছি না, এর আগে 3-4 বার এসেছি এটা, কিন্তু ব্যাপারটা পুরো মেঘে ঢেকে গেল। এটাই ভালো ঠান্ডা আছে। মানে আমার তো পেলিং এর থেকে বেশি ঠান্ডা, পেলিং এর থেকে অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা, ডেফিনেটলি পেলিং এর থেকে বেশি ঠান্ডা। পাহাড়ের রানী দার্জিলিং সম্ভবত পূর্ব হিমালয়ের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি স্টেশন, যা প্রায় 7,500 ফুট উচ্চতায় অবস্থিত। তবে এখানের সবথেকে বিখ্যাত দুটো জিনিস হলো, এক তো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য অনুভব করা, আর দ্বিতীয় হলো এখানকার সবথেকে ভালোবাসার জিনিস যা আমাদের কাছে টয় ট্রেন নামে পরিচিত, সেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে এবারে আমরা এই রডোডেনড্রন আর ম্যাগনোলিয়ার মাঝখানে কুয়াশা ঘেরা পাহাড়ের রাস্তা দিয়ে এগিয়ে যাব শুধুমাত্র দার্জিলিংয়ের সবথেকে বড় প্রাণকেন্দ্র দার্জিলিংয়ের ম্যাল রোডটাই ঘুরে দেখতে, যা দেখে মহিনের ঘোড়াগুলোর রডোডেনড্রন গানটার কথা মনে পড়ে গেল। তবে যাই হোক, লোকে বলে দার্জিলিং নাকি কেউ একবার আসতেই পারে না। একবার যদি কেউ দার্জিলিং আসে, তাকে দার্জিলিং আরও একবার অবশ্যই টেনে নিয়ে আসে। হয়তো কথাটা কিছুটা ঠিকই। অন্তত ছোটোবেলায় যখন আমি দার্জিলিং দেখেছি, তখন দার্জিলিংকে যে খুব ভালো লেগেছিল এরকমটা আমি একেবারেই বলবো না। তবে সময়ের সাথে সাথে দার্জিলিংয়ের হয়তো ভিড় অনেকটাই বেড়ে গেছে, এটা ঠিকই, কিন্তু তাতেও দার্জিলিংয়ের যে একটা অন্যরকম আমেজ আছে সেটা কিন্তু একেবারেই অস্বীকার করা যায় না। ঠিক যেমন কিছুক্ষণ আগে যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম, তখন কিন্তু চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। কোথা থেকে যে হঠাৎ করে এই 10 মিনিটের মধ্যে একটুখানি হেঁটে আসতে না আসতেই এক রাশ রোদ্দুর গায়ে এসে পড়ল, বুঝতেই পারলাম না। আর তার সাথে সাথেই চারপাশের পুরো পরিবেশটা যেন কয়েক মিনিটের মধ্যে পুরো অন্য রকম হয়ে গেল। এখন এই চারপাশটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এই হালকা হালকা রোদে আর এই হালকা হালকা ঠান্ডায় দার্জিলিংয়ে এই প্রাণ কেন্দ্র দার্জিলিংয়ের এই ম্যালটা ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগছে। চারপাশে তাই বহু লোক বেরিয়ে পড়েছে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর তারই সাথে সাথে এতক্ষণ হাঁটতে হাঁটতে আমরা একেবারে পৌঁছেছিলাম সবার প্রিয় গ্লিনারিসের সামনে, যা তার ঔপনিবেশিক ইতিহাস এবং খুব ভালো খাবারের জন্য খুবই জনপ্রিয়।
তবে এই গ্লিনারিসের ইতিহাস কিন্তু ব্রিটিশ রাজত্বের সময় থেকেই শুরু হয়েছিল এবং তখন এই ক্যাফের কিন্তু একটা অন্য নাম ছিল। তখন এই ক্যাফের নাম ছিল ভাদো এবং এই ক্যাফেটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন একজন ইটালিয়ান। তবে ধীরে ধীরে এটা ব্রিটিশ কর্মকর্তাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এখানের খুবই ভালো মানের পেস্ট্রি এবং ব্রেডের জন্য। তবে স্বাধীনতার পরে এই খাবারের দোকানটি কিন্তু নানা হস্তান্তরের মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং শেষ অবধি 1959 সাল নাগাদ এডওয়ার্ড ফ্যামিলি কিন্তু এই সম্পত্তিটা অধিগ্রহণ করে। আর এই উৎকর্ষতার ঐতিহ্য বজায় রেখে আজও কিন্তু এই এডওয়ার্ড ফ্যামিলি এই জায়গাটাকে বাঁচিয়ে রেখেছে। এখানে খুব লাউড মিউজিক চলছে, জানি না শোনা যাচ্ছে কিনা, বাট আমরা জাস্ট প্লেন একটা ব্যানানা ওয়ালনাট কেক নিয়েছি আর ক্যাপুচিনো। এই জায়গা কিন্তু এর পুরনো দিনের যে আকর্ষণগুলো সেগুলোকে খুবই সুন্দর করে ধরে রেখেছে। আমাদের দেশের যে কলোনিয়াল হিস্ট্রির ছোঁয়া রয়েছে এই জায়গাতে, সেটা কিন্তু এই জায়গার প্রতিটি কোণায় প্রতিফলিত হয়। তার সবথেকে বড় উদাহরণ এই জায়গার যে আর্কিটেকচার, সেটা কিন্তু পুরোপুরি ভিক্টোরিয়ান ধাঁচে তৈরি। তবে এই জায়গার যে জানলা দরজাগুলো রয়েছে সেটা কিন্তু আবার পুরোপুরি ফরাসি ধাঁচে তৈরি এবং লাল টেলিফোন বুথ থেকে শুরু করে অন্যান্য ব্রিটিশ যুগের উপাদানগুলো কিন্তু এই জায়গাটার পরিবেশকে বেশ অনেকটাই অন্যরকম করে তুলেছে এবং ভীষণই সুন্দর করে তুলেছে এবং এই উপাদানগুলোর মধ্যে দিয়ে সময়টাকেও কিন্তু বেশ অনেকটাই ধরে রেখেছে। তবে তার সাথে সাথে আরও একটা জিনিস আমার চোখে পড়ল, সেটা হচ্ছে এখানে যারা পরিবেশনের কাজ করছে তাদের কিন্তু ইউনিফর্মটাও এই জায়গার সাথে বেশ সামঞ্জস্য রেখে বানানো হয়েছে, আর তার জন্য কিন্তু এই জায়গাটাকে সব মিলিয়ে ভীষণই ভালো লাগছিল। আর বলাই বাহুল্য গ্লিনারিসের বাইরেটা থেকে কিন্তু দার্জিলিংটাকেও ভারী সুন্দর লাগে দেখতে। যে গ্লিনারিসে তো আমরা খেয়ে নিলাম একটুখানি সন্ধ্যের স্ন্যাক্স, এরপরে যাই একটুখানি ঘুরে দেখি মার্কেটটা, তারপরে ডিনারের জন্য যাব। এবার স্ট্রিট ফুডটা শুরু হচ্ছে আর চিকেন মোমো খাওয়ার শখটা আমার অনেক দিনের, ওটাই খাবো। আর এই রাস্তাতে তো লাইন দিয়ে মোমোর দোকান ছিল, আরও অনেক খাবারের দোকান ছিল ঠিকই, তবে মোমোটা অ্যাকচুয়ালি আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি খেতে তো ভীষণই ভালোবাসি। আর মোমোটা খুব একটা খাওয়া হয়ে ওঠে না বিদেশে থাকার দরুন, আর বিদেশে বানানোও খুব একটা হয়ে ওঠে না, তো সেই জন্য মোমোর লোভটা আর আমরা সংবরণ করতে পারিনি। পেট একেবারে ভর্তি থাকা সত্ত্বেও দুজন মিলে 1 প্লেট মোমো নিয়ে আমরা সেদিনকে খেয়ে নিয়েছিলাম। আর রাস্তায় তো নানা ধরনের দোকান ছিল, সেই সমস্ত দোকানই অল্প আধটু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আসলে আমাদের যে সেরকম কিছু কেনাকাটি করার ছিল তেমনটাও নয়, শুধুমাত্র এমনি 4-5টা ঘুরে দেখাচ্ছিল, তো এমনি এমলেসলি এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর তেমন কিছু করার ছিল না। আর বাড়ির জন্য ভেবেছিলাম একটু আধটু যদি চা কিনতে পারি সেটা কিনবো, তো সেই উদ্দেশ্যেই বিভিন্ন চায়ের দোকানগুলোকে ঘুরে দেখছিলাম। তো এই গোল্ডেন টিপসের দোকানটাতে ঢুকেই মেনলি আমরা আমাদের বেশিরভাগ যা যা কেনার ছিল সেগুলো কিনেছিলাম, যেগুলো মানে বাড়িতে বা অন্যদেরকে দেওয়ার জন্য ছিল। তো এই জায়গাগুলোয় ভীষণ সুন্দর করে চায়ের বক্সিংগুলো করা থাকে, তোমরা তো জানোই, তো বক্সগুলো দেখেই তো আমার বেশি ভালো লাগছিল চায়ের থেকে। তো যাই হোক, বেশ কয়েকটা পছন্দ করে সবার জন্য কিনেও নিয়েছিলাম। আর হ্যাঁ, আরও একটা জিনিস বেশ ইন্টারেস্টিং লেগেছিল, এই সমস্ত দোকানে যে চাগুলো বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু কোন চা বাগানের চা সেটা কিন্তু প্রত্যেকটা প্যাকেজিংয়ে লেখা ছিল, যেটা আমার ভীষণই ইন্টারেস্টিং লেগেছিল। আর এই জায়গাতে অনেক ছেলেরাই লাইভ মিউজিক করছিল, তো এই জায়গাটার আমেজটা বেশ অন্যরকম হয়ে গেছিলো, তো সেটাও বেশ এনজয় করছিলাম। ওই হালকা হালকা হাওয়ার সাথে ঠান্ডার সাথে কিন্তু এই জায়গাটার পুরো আমেজটা সব মিলিয়ে ভীষণ সুন্দর ছিল। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর টিবেটিয়ান আর্টের দোকান ছিল, যেখানে বিভিন্ন রকম টিবেটিয়ান জিনিস বিক্রি হচ্ছিল, একদম জুয়েলারি থেকে শুরু করে মুখোশ, বিভিন্ন বুদ্ধ মূর্তি। তো সেরকমই দোকানগুলো বেশ ঘুরে দেখতে ভালো লাগছিল, তাই সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখতে দেখতে তো বেশ অনেকটাই সময়ও কেটে গেছিলো। আর এই দোকানটায় খুব সুন্দর একটা টার্কোয়াইসের দুল আর লকেট আমার পছন্দ হয়েছিল, তো সেটা আমাকে স্পন্দন কিনেও দিয়েছিল, কিন্তু সেদিন তাড়াহুড়োতে আর সেটা শ্যুটই করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এখানে আমরা এখন একটু ছবি তুলছি, কিছু ছবি তোলার মতো নেই, কিন্তু তাও এই যে চাইনিজ খাবো বলে আমরা খুঁজে খুঁজে এলাম, একটা রেস্টুরেন্ট তো বন্ধ, কুঙ্গা রেস্টুরেন্ট বলে, আর ওখানে আর একটা আছে ডেকেওয়াস বলে, মানে এগুলোর গুগল রেটিং অ্যাটলিস্ট বেটারই দেখাচ্ছিল, 4.6 দেখাচ্ছে, গিয়ে দেখি বন্ধ না খোলা, কিরকম অবস্থা।
তোমরা তো দেখতেই পেলে এই কুঙ্গা রেস্টুরেন্টটা তো বন্ধই ছিল, আর আমরা মেনলি চাইনিজই খেতে চেয়েছিলাম। তো বেশ কিছু গুগল রেটিং দেখে কয়েকটা রেস্টুরেন্ট শর্ট করেছিলাম, তো তার মধ্যে এই ডেকেভাস রেস্টুরেন্টটা খোলা ছিল, আর এটাও চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে বেশ ভালো রেটিং ছিল। তো এখানেই চলে এসেছিলাম, আর রেস্টুরেন্টটা বেশ ছোটোর মধ্যে কোজি ছিল। তবে এটা ছোট হলেও রেস্টুরেন্টটা বেশ ভালো ডিমান্ড ছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল, কারণ কন্টিনিউয়াস লোক আসতে থাকছিল এবং বেশ কিছু ওয়েটিংও হচ্ছিল। তবে ক্যাপাসিটি কম থাকায় ওরা জায়গা দিতে পারছিল না। তো প্রথমেই আমরা ড্রাগন চিকেন স্টার্টারে নিয়েছিলাম, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল, বেশ একটু অন্যরকমও ছিল, আর অ্যামাউন্টটাও কিন্তু খুবই ভালো দিয়েছিল। আর তারপরেই আমাদের মেন কোর্সে ফ্রাইড রাইস আর চিকেন সাপটাও চলে এসেছিলো। ফ্রাইড রাইসের সাথে যে ডিশটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে চিকেন সাপটা, যেটা একটু অন্য ডিশ, মানে যেটা নর্মাল আমরা কোনো খাই না। সেটার কারণ হচ্ছে মানে যে ওরা সেই সাজেস্ট করলো যে এটাও খেতে পারি, একটা নতুন ডিশ ট্রাই করছি। এই ডিশটা হচ্ছে টিবেটিয়ান চিকেন কারি। তবে এর প্রিপারেশানটা দেখে যেরকম মনে হলো আর খেয়েও যেরকম মনে হলো, এটা খানিকটা আমাদের বাঙালি চিলি চিকেনের মতো। তাই ফ্রাইড রাইসের সাথে এর কম্বিনেশানটা কিন্তু মন্দ লাগছিল না। শুধু কোয়ালিটিটাই নয়, কোয়ান্টিটিও কিন্তু এরা খুবই ভালো দেয় এদের দাম হিসাবে। তো ওভারঅল রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই ছিল। আর রাত্রিবেলা আমরা অলরেডি আমাদের গন্তব্য আমাদের হোটেলে ফিরতে শুরু করে দিয়েছিলাম, আর অনেকটাই রাত হয়ে গেছিলো বলে তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো ফাঁকাই হয়ে গেছিলো। আর সমস্ত দোকান যখন আমরা বিকালে বেরিয়েছিলাম, এই জায়গাগুলো পুরোই দোকানে ভর্তি ছিল, তো সেগুলো সবই বন্ধ হয়ে গেছিলো। আর দেখতে দেখতে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছিলাম। আর রাত্রিবেলা আলোতে আমাদের হোটেলটাকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। আর আমাদের এই হোটেলের এন্ট্রান্সটা ভীষণ মিষ্টি দেখতে, একদম সেই পুতুল খেলার ঘরের মতো লাগছিল আমার। আর পরের দিন আমাদের ভাগ্যে আদেও কাঞ্চনজঙ্ঘা দর্শন ছিল কিনা সেটা তো সব থেকে বড় ব্যাপার। এই পুরো ট্রিপটা তো ভীষণই ভালো ছিল, শুধু কাঞ্চনজঙ্ঘার দর্শনটাই এখনও অবধি হয়নি। তো কালকে যদি ওটা হয়ে যায় তাহলে তো একেবারে 16 কলা পূর্ণ। তো যাই হোক, আমাদের এমনিতে তো ট্রিপটা ভীষণ ভালো ছিল। আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ঘোরাটুকু, সেটুকু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো।